এই সরকারের কোনো আইনি বা সাংবিধানিক কোনো অধিকার নেই ক্ষমতায় থাকার, তাহলে তারা যখন ঠিকমতো কাজ করতে পারছে না অথবা ইচ্ছা করে তারা দেশ বিরোধী কাজ করতে চলছে, তখন কেন সেনাপ্রধান এতবার এত কথা না বলে কেন তাকে বরখাস্ত করার কথা বলছেন না? রাষ্ট্রপতিকে দিয়ে বরখাস্ত করে নিচ্ছেন না কেন? কিংবা বিএনপি তারাও তো এত কথা বলছে যে তারা ইউনূসকে মানে না, ইউনূসের এই কথা তারা মানছে না, ইত্যাদি ইত্যাদি। কিন্তু তারাই বা কেন, তারা বড় বড় মিছিল করছে, সব করছে, কিন্তু তারা কেন একবারও বলছে না যে ইউনূস সরকারকে অবিলম্বে বহিষ্কৃত করে তার জায়গায় নতুন পরিষদ, উপদেষ্টা পরিষদ গঠন করা হোক? বাধাটা কোথায়? আজকে আমি শুনছিলাম বাংলাদেশের প্রফেসর কালিমুল্লাহ, তিনিও বলেছেন, তিনি সরাসরি এইভাবে বলেননি, তিনি একটু বলেছেন যে এখানে নতুন উপদেষ্টা পরিষদ গঠন করে এই ডিসেম্বরের মধ্যে ভোট করা হোক এবং অবিলম্বে সেখানটায় আমাদের বাংলাদেশের শাসন ব্যবস্থা নির্বাচিত সরকারের হাতে তুলে দেওয়া হোক, একথা তিনি বলেছেন। তো আজকে আমরা সেই জন্য ভাবলাম এই বিষয়টা নিয়ে আলোচনা করা যাক যে সত্যি কি ইউনূস ব্যর্থ? কারণ ইউনূস তো নিজে পরশুদিন অর্থাৎ গত শুক্রবার তিনি যে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন সেখানে তিনি তার নিজের সরকারের কাজের ফিরিস্তি দিয়েছেন। সুতরাং আমরা একটু অন্য জায়গা থেকে দেখি, তিনি তো তার কাজের ফিরিস্তি দিয়েছেন, আমরা দেখি যে সত্যি কি ইউনূস ব্যর্থ নাকি সফল, নাকি কিছুটা সফল কিছুটা ব্যর্থ। বাংলাদেশে মানবিক করিডর দেওয়ার নামে আমেরিকানদের ঘাঁটি তৈরি করতে দিচ্ছেন, সেন্ট মার্টিন আইল্যান্ড দিয়ে দিচ্ছেন। কে বেশি দেশপ্রেমিক তাহলে? ডক্টর মোহাম্মদ ইউনূস? কে বেশি সৎ, ডক্টর মোহাম্মদ ইউনূস নাকি শেখ হাসিনা? 21শে মে সেনা দরবারে সেনাপ্রধান বলেছেন তিনি অনেক সহ্য করেছেন, আর নয়, নির্বাচন প্রক্রিয়া শেষ করতে হবে ডিসেম্বরের মধ্যে, যাতে 1 জানুয়ারিতে নতুন সরকার আসতে পারে। বলেছেন দেশের সার্বভৌমত্ব বিসর্জন দিয়ে মানবিক করিডরের বাহানায় আমেরিকার ঘাঁটি তৈরি করতে দেয়া হবে না বাংলাদেশের মাটিতে। বলেছেন চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে তুলে দেয়া যাবে না। এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার অধিকার একমাত্র আছে নির্বাচিত সরকারের, এ কথাটাও বলেছেন জেনারেল ওয়াকারুজ্জামান। এই একই কথা পরে আবার বলেছেন বিএনপি সমেত আরো বেশ কিছু রাজনৈতিক দলের পক্ষ থেকে। এখন সেনাপ্রধানের সাবধান বাণীতে কান দিচ্ছে না, বিএনপির সাবধান বাণীতে কান দিচ্ছে না, অন্য রাজনৈতিক দলগুলোর সাবধান বাণীতেও কান দিচ্ছে না। আচ্ছা, একটা প্রশ্ন যেটা দিয়ে শুরু করেছিলাম, অনেকেই বলেছেন এত সাবধান বাণীর দরকারটা কি? এত যে হুঁশিয়ারি দিচ্ছেন আমাদের সেনাপ্রধান, বিএনপি, এগুলো দেওয়ার দরকার কি? তারা তো স্পষ্ট করেই বলতে পারতেন যে ডক্টর ইউনূস আপনি দেশ বিরোধী কাজ করছেন, দেশের সার্বভৌমত্বের সঙ্গে কম্প্রোমাইজ করছেন, আপনি অন্যায়ভাবে ক্ষমতা আঁকড়ে রাখতে চাইছেন, আপনি ক্ষমতার অপব্যবহার করছেন, আপনি চালাতে পারছেন না, আপনি ব্যর্থ, সুতরাং চাকরি থেকে, এটা তার চাকরি, তিনি লোককে চাকরি দেখছেন না, তিনি নিজে চাকরি করছেন, সুতরাং চাকরি থেকে বরখাস্ত করা হবে আপনাকে। আর রাষ্ট্রপতি সেই বরখাস্তের চিঠিতে, এক লাইনের একটি বাক্যের চিঠিতে তাকে বরখাস্ত করে দেবেন। কোনো আইন, সংসদীয় আইন বলুন, সাংবিধানিক আইন বলুন, শ্রমিক আইন বলুন, কোনো আইনেই ক্ষমতা জবরদখল করে থাকা একজন ব্যক্তি তিনি আইনের শাসন পেতে পারেন না। তাহলে এই কথাগুলো কেউ বলছে না কেন? আটকাচ্ছেটা কোথায়? প্রফেসর ইউনূসকে সরিয়ে 3 মাসের জন্য নতুন একটা তত্ত্বাবধায়ক সরকার গঠন করে অন্য কাউকে প্রধান উপদেষ্টা করতে বিএনপি নানান তৎপরতা চালাচ্ছে বিহাইন্ড দ্য সিন। কিন্তু উপরে উপরে বলছে কিংবা বলবে যে আপনি 18 কোটি মানুষের ইউনূস, এমনকি একথাও বলবে যে যাই হোক না কেন আপনার অধীনে নির্বাচন চাই, আপনি নির্বাচন এপ্রিল থেকে ডিসেম্বরে আনেন, কিন্তু আপনার পদত্যাগ চাই না। কিন্তু ভিতরে ভিতরে তাকে সরিয়ে 3 মাসের জন্য নতুন তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা তারা করছে। কিন্তু এটা সম্ভব হবে না। তবে হ্যাঁ, একটা বিষয় আছে, প্রফেসর ইউনূসের ঘনিষ্ঠ সূত্র থেকে আমরা যেটা জানতে পেরেছি যে নির্বাচনকালীন 3 মাস প্রফেসর ইউনূস নাও থাকতে পারেন কিছু কিছু কারণে। যেমন প্রফেসর ইউনূস সংস্কার করবেন, বিচার করবেন, একটা কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে দিয়ে নির্বাচনকালীন 3 মাসের জন্য অন্য কাউকে প্রধান উপদেষ্টা করে তিনি চলে যাবেন, এরকম একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। কারণ বিএনপি যা করছে, বিএনপি যে চরিত্র, তাতে কাঙ্ক্ষিত নির্বাচন, সুষ্ঠু নির্বাচন এটা সম্ভব না হতে পারে। কারণ যে কোনো মূল্যে বিএনপি কারচুপি করবে, ভোট চুরি করবে। এই জায়গাটায় প্রফেসর ইউনূস কোনো বিতর্কিত নির্বাচনের প্রধান ছিলেন, এই দায়টা তিনি নেবেন না।
সংস্কার বা যতটুকু সম্ভব ততটুকু করে অন্য কাউকে দায়িত্ব দিয়ে চলে যাবে। আর বিএনপি তো এতে খুশিতে খুশি। আর বিএনপি এটা চায় মূলত ইউনূস থাকতে কোনো ভাগ বাটোয়ারা কারচুপি নির্বাচন সম্ভব না, এটা ইউনূস মানবেনই না। যেমন 111 সরকারের হাত ধরে যেরকম একটা ভাগ বাটোয়ারা হয়েছিল, যে জামাতকে 2টা, বিএনপিকে এই কয়টা, আর আওয়ামী লীগকে এভাবে জিতিয়ে দিয়ে 15-20 বছরের জন্য ফ্যাসিস্ট বানিয়ে দিয়ে যাবে, এরকম কোনো ভাগ বাটোয়ারায় ইউনূস রাজি হবে না। যার ফলে ইউনূসকে সরানো একটা উদ্দেশ্য। আর ইউনূস যাবেন কেন? বিতর্কিত নির্বাচনের দায়িত্ব তিনি নেবেন না। তবে জনগণ এটা হতে দিবে না। একটা সহজ হিসাব আপনারা বুঝুন দর্শক, যে প্রফেসর ইউনূসের নেতৃত্বেই যে কাঙ্ক্ষিত জাতীয় ঐক্য দরকার সেটা হচ্ছে না। যেমন নির্বাচন কেন্দ্রিক বা নানান বিষয় একটা ঐক্যমত দরকার, যে না তফসিল ঘোষণা হয়েছে, সবাই মিলে এখন প্রচারণা ঝাঁপিয়ে পড়বে, এই তো। কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি? বিভাজন। ডিসেম্বর এবং এপ্রিলে 2 গ্রুপে ভাগ হয়েছে। এপ্রিলের পক্ষে জামাত, চরমোনাই, এনসিপি, অধিকাংশ দল, এদেশের জনগণ, প্রফেসর ইউনূস এবং আন্তর্জাতিক সম্প্রদায়। অন দি আদার হ্যান্ড, ডিসেম্বরের পক্ষে ভারত, আর্মি চিফ ওয়াকারুজ্জামান, বিএনপি, আওয়ামী লীগ, এই কটা গোষ্ঠী, এবং বিএনপির সাথে 2-1টা সিট পার্টি, পকেট পার্টি আছে। এই নির্বাচনের রোডম্যাপ ঘোষণার পরও এত বড় বিভাজন, সেখানে নির্বাচন কতটা সুষ্ঠু হবে এটা নিয়ে সংশয় থেকেই যায়, সন্দেহ করাই যায়। তো দর্শক, বিএনপি জানে যে ইউনূসের আন্ডারে কোনো কারচুপি এটা হতেই দিবে না তিনি, এমনকি কারচুপি করে ফেলে তিনি সেটা বাতিল করবেন। এই জন্য ইউনূসকে সরাও। বিএনপি এখন ন্যারেটিভ নির্মাণ করছে যে এই সরকার অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। আবার ইঞ্জিনিয়ার ইশরাক বলছে যে আমরা আবার এক দফা আন্দোলন করবো ভোটাধিকার আদায়ের জন্য। আর অন্যান্য বিএনপি নেতারা নানান হুমকি দামকি দিচ্ছে। এবং বিএনপি স্থায়ী কমিটি বৈঠক করে যেভাবে বলেছে যে ভব্যতার সীমা অতিক্রম করেছে, এটা এগুলোর জুরিসডিকশনে নাই। আবার সেই চট্টগ্রাম বন্দর এটা টার্মিনাল ব্যবস্থাপনা নিয়ে কিংবা করিডোর নিয়ে যেসব কথাবার্তা এখনো বলছে প্রধান উপদেষ্টার বক্তব্যকে অগ্রাহ্য করে, তার বক্তব্যকে মিথ্যা প্রতিপন্ন করে, তাতে স্পষ্ট যে ইউনূসকে বিএনপি চায় না, চাইবে না, তাকে সরাতে চায়। উপরে উপরে বলবে যে আপনাকে চাই, কিন্তু ভিতরে ভিতরে তাদের তৎপরতা হচ্ছে নির্বাচনকালীন একটা তত্ত্বাবধায়ক সরকার গঠন করা 3 মাসের জন্য, এবং তার প্রধান উপদেষ্টা বর্ণনা। তবে সেটা জনগণ মানবে না, তাতে পরিণতি আরো ভয়াবহ হবে। কারণ কি, ইউনূস যে পরিস্থিতি কন্ট্রোল করতে পারবে না সেটা অন্য কেউ পারবে না। এখন বিএনপির পছন্দের কেউ যদি আসে নির্বাচনকালীন 3 মাসের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে, বিএনপির প্রেসক্রিপশনে আসলেও তিনি বাধ্য হবেন এসে জরুরি অবস্থা জারি করতে, নাহলে পরিস্থিতি নিয়ন্ত্রণই করতে পারেন, পরিস্থিতি ভয়াবহ হবে। তিনি আসার 1 সপ্তাহের মধ্যে বাধ্য হবেন জরুরি অবস্থা জারি করে ঘরোয়া রাজনীতি 6 মাস বা 1 বছরের জন্য নিষিদ্ধ করতে। যেমন বিএনপির ইয়াজউদ্দিন আহমেদের হাত ধরেই তো জরুরি অবস্থা এসেছিল, হাত ধরেই তো ঘরোয়া রাজনীতি নিষিদ্ধ হয়েছিল। বিএনপির বা আওয়ামী ফ্যাসিস্ট এসেছিল ইয়াজউদ্দিনের হাত ধরে। ইয়াজউদ্দিন বিএনপির ছিল না, বিএনপির ছিল। ঠিক তদ্রুপ বিএনপি যদি এই ভুল করে, কাউকে যদি ইউনূসকে সরিয়ে কোনোভাবে আনতেই পারে, আনতে পারবে না। তবে হ্যাঁ, প্রফেসর ইউনূস কেন চলে যাবেন সেটাও তো বলছি। তবে ইউনূসের অনিচ্ছায় যদি এরকম কোনো ঘটনা বিএনপি ঘটাতে পারে, তাহলে বিএনপি শেষ। ওই বিএনপি যাকে বসবে সেই বিএনপিকে খেয়ে দিবে। ইতিহাস এটাই বলে। যেমন মইনুল আহমেদকে কিন্তু বিএনপি আর্মি চিফ বানিয়েছিল। ওই মইনুল আহমেদই কিন্তু 111 এর মাধ্যমে আওয়ামী লীগকে ক্ষমতা এনে দিয়েছেন ভারতের কথা, এবং 15 বছরের জন্য তাদেরকে ফ্যাসিস্ট বানিয়ে দিয়েছেন এবং জামাত নেতাদের ফাঁসির ব্যবস্থা করে দিয়েছে। ওই মইনুল আহমেদের হাত ধরে এটা চূড়ান্ত পর্যায়ে এসেছে এবং সব হিসাব নিকাশ হয়েছে। হঠাৎ করে একটি চিঠি রাজনৈতিক মহল থেকে শুরু করে সাধারণ মানুষের মাঝে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে, কৌতূহলের সৃষ্টি করেছে। সেটি হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকী একটি চিঠি দিয়েছেন প্রধান উপদেষ্টাকে। সেই চিঠিটি আন্তর্জাতিক গণমাধ্যম দ্য গার্ডিয়ানে প্রকাশ হয়েছে। এই চিঠি নিয়ে বেশ কিছু প্রশ্ন উঠতে পারে, আমি প্রশ্নগুলো সম্পর্কে পরে আসছি। চিঠিতে ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি যে কথাগুলো লিখেছেন টিউলিপ সিদ্দিকী, তার সারমর্ম হচ্ছে এরকম যে তার বিরুদ্ধে বর্তমান অন্তর্বর্তী সরকারের যে অভিযোগ, অথবা দুর্নীতি দমন কমিশনের পক্ষ থেকে দুর্নীতির অভিযোগে যে মামলাগুলো তার বিরুদ্ধে করা হয়েছে এবং গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে, একটি বৈঠকে বসলে, মুখোমুখি হলে তার সম্পর্কে সব ধরনের ভুল বুঝাবুঝির অবসান ঘটতে পারে, এমনটাই দাবি করেছেন টিউলিপ সিদ্দিকী। দর্শক, আপনারা জানেন যে টিউলিপ সিদ্দিকীর বিরুদ্ধে অনেক ধরনের অভিযোগ উত্থাপিত হয়েছে। প্রথম যে অভিযোগটি আসে, ডিফেন্স কোপ নামে একটি অনলাইন পোর্টাল, সেখানে বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রকে কেন্দ্র করে ব্যাপক অঙ্কের টাকা লেনদেনের অভিযোগ আনা হয়েছিল, কিন্তু তার সত্যতা এখনো পর্যন্ত কিছু পাওয়া যায়নি। এমনকি যুক্তরাজ্যে টিউলিপ সিদ্দিকী অথবা তার মা শেখ রেহানা ক্ষমতার অপব্যবহার করে 7200 স্কয়ার ফিটের একটি ফ্ল্যাট তারা পেয়েছিলেন, যে ফ্ল্যাটটি টিউলিপ সিদ্দিকী ব্যবহার করছিলেন, এরকম অভিযোগ উঠেছে। কিন্তু এসব অভিযোগেরও যুক্তরাজ্য সরকার কোনো ধরনের সত্যতা খুঁজে পায়নি। তারপরও ব্যাপক বিতর্কের মুখে তাকে সিটি মিনিস্টারের পদ ছাড়তে হয়। এই সম্পর্কে আমরা জানি। আমরা গার্ডিয়ান যেটি বলছে, এবং টিউলিপ সিদ্দিকী ডক্টর মোহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে যে চিঠি দিয়েছেন, সেই চিঠিতে যা বলা হচ্ছে একটু আপনাদেরকে শোনাই সারাংশটুকু।
গার্ডিয়ান বলছে নোবেলজয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনূসকে চিঠি দিয়েছেন টিবলিস সিদ্দিক। ওই চিঠি দিয়ে ইউনূসের সঙ্গে সাক্ষাতের অনুরোধ করেন সাবেক সিটি মিনিস্টার। এই সাক্ষাতে চলমান বিতর্ক নিয়ে নিজের অবস্থান তুলে ধরতে চান তিনি। টিলিপ চিঠিতে লিখছেন, তিনি আশা করেন যে সম্ভাব্য বৈঠক ঢাকার দুর্নীতি দমন কমিটির দ্বারা সৃষ্ট ভুল বোঝাবুঝি দূর করতে সাহায্য করবে। এছাড়া আমার মায়ের বোন শেখ হাসিনার সঙ্গে আমার সম্পর্কের বিষয়টিও তুলে ধরতে চাই। টিলিপ সিদ্দিক বলছেন, আমি দুদকের কাছে বিষয়টি স্পষ্ট করার চেষ্টা করেছি, কিন্তু তারা লন্ডনে আমার আইনজীবীদের সঙ্গে যোগাযোগ করতে অস্বীকৃতি জানিয়েছে। স্পষ্টতই ঢাকার একটি এলোমেলো ঠিকানায় চিঠিপত্র পাঠানো হচ্ছে, অর্থাৎ যেই সব ঠিকানায় চিঠিপত্র দেওয়া হচ্ছে টিলিপ সিদ্দিককে উদ্দেশ্য করে, সেগুলোর কোনো ভিত্তি নেই তেমনটাই তিনি উল্লেখ করছেন। এবং এই ফ্যান্টাসি কাল্পনিক তদন্তের প্রতিটি পদক্ষেপ গণমাধ্যমকে জানানো হয়, তবু আমার আইনি দলের সঙ্গে যোগাযোগ করা হয় না। টিলিপ সিদ্দিক এইসব দাবি করছেন এবং তিনি এও দাবি করছেন যে তার খালার প্রতিপক্ষরা তাকে লক্ষ্য করে উদ্দেশ্য প্রণোদিতভাবে রাজনৈতিক অপপ্রচার চালাচ্ছে। দ্য গার্ডিয়ান বলছে যে যুক্তরাজ্য সরকারের সাবেক সিটি মিনিস্টার বলছেন যে তিনি গ্রেপ্তারি পরোয়ানা সম্পর্কে কিছুই জানেন না, এমনকি তাকে বাংলাদেশে নিতে হলে যুক্তরাজ্য সরকার উপযুক্ত প্রমাণ দিতে হবে যুক্তরাজ্য সরকারের কাছে। এখন যেই প্রশ্নগুলোর কথা বলছিলাম, প্রশ্ন হচ্ছে এমন একটি চিঠি টিলিপ সিদ্দিক কেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে শুধু শুধু দিতে যাবেন? তিনি তো ভালো করে জানেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের মূল যে টার্গেট, মূল লক্ষ্য উদ্দেশ্য তা হচ্ছে শেখ হাসিনার সরকারকে ঘায়েল করা, মানে যে সরকারের পতন হয়েছে সেই সরকারের সঙ্গে জড়িত এবং আওয়ামী লীগের সঙ্গে যারা জড়িত বা আওয়ামী লীগকে টার্গেট করে যা যা করা দরকার সবকিছুই করবে এবং করা হচ্ছে। সেখানে টিলিপ সিদ্দিক কেন বোকার মতন এমন একটি চিঠি দিতে যাবেন? এবং এ ধরনের একটি বৈঠকে বসলেই যে সব সমস্যার সমাধান হয়ে যাবে, এটি টিলিপ সিদ্দিককে কিভাবে আশা করতে পারেন? অথবা তার আগেও বা টিলিপ সিদ্দিক কিসের ভিত্তিতে আশা করছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস তার সঙ্গে বৈঠকে বসবেন? যেটা বলছিলাম যে তার তো জানার কথা শেখ হাসিনা পরিবার বা আওয়ামী লীগের বিরুদ্ধে যাবতীয় যা করার সবকিছুই করছে এবং করবে এই সরকার। এবং আরো বড় যে প্রশ্ন, এই চিঠিটি কেন দ্য গার্ডিয়ানের মতো পত্রিকায় প্রকাশ হতে যাবে বা প্রকাশ হলো? আর সবশেষ যে প্রশ্ন সেটি হচ্ছে, ডক্টর ইউনূস সরকারকে তো অবৈধ বলে আসছে আওয়ামী লীগ, সেই সরকারের প্রধানের সঙ্গে আলোচনায় বসে প্রকারান্তরে কি এই সরকারকে বৈধতা দেওয়া হয় না? বিষয়গুলো আমার কাছে একটু কেমন খাপছাড়া লাগছে। তবে চিঠি যে দিয়েছেন বা সেটি গার্ড